আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, সুশাসন ও মানব উন্নয়ন সহ ৩ খাতে $20 কোটি সহায়তার ঘোষণা। প্রচলিত কূটনৈতিক উপায়েই ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে বাংলাদেশ, পাচার হওয়া অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রত্যাশা। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বিএনপির তাগিদ, সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ, সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। এবং গণ অভ্যুত্থানের ধারক হিসেবে নতুন রাজনৈতিক দল অপরিহার্য বলছে টিআইবি, ইতিবাচক সহযোগিতায় কেন্দ্রীয় সমন্বয়কদের আহ্বান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ কথা জানিয়েছে সফররত মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশ যেহেতু সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। সাদি মাহমুদ জানাচ্ছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো 2 দিনের সফরে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে সকাল 10:55 প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যায় প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএইড এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকের সারমর্ম তুলে ধরে মার্কিন দূতাবাস। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিনিধি দল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা এবং 2 দেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও সফরে গুরুত্ব পেয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের মানুষের সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে কাজ করবে যুক্তরাষ্ট্র। সুশাসন ও মানব উন্নয়ন সহ 3 খাতে বাড়তি $20 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন অর্থায়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেছেন, দৃশ্যমান উন্নতি এবং মানুষের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে কাজ করছেন তারা। অর্থ উপদেষ্টাও বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিতে পারলে সহযোগিতার অভাব হবে না। জানাচ্ছেন। বৃষ্টিস্নাত সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সহ একটি প্রতিনিধি দল ছিলেন বৈঠকে। উদ্দেশ্য দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট DOAG বিষয়ক চুক্তি সই। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh.
2021 সালে 5 বছর মেয়াদী ডিওএজি চুক্তির আওতায় প্রায় $100 কোটি অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি আছে যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত ছাড় হয়েছে $42 কোটি। রোববার সই করা চুক্তির ফলে আরও $20 কোটি পাবে বাংলাদেশ। আমাদের আলাপের মূল বিষয়বস্তু হলো ওদের ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID, বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে, বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। 1974 সালে প্রথম চুক্তি সইয়ের পর এ পর্যন্ত বাংলাদেশকে $8 বিলিয়ন সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রচলিত কূটনৈতিক উপায়ে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষিত হবে, অন্য কোনো দেশের মাধ্যমে নয় বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সফররত মার্কিন প্রতিনিধি দলের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ শেষে সচিব জানান, পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করার পাশাপাশি বাংলাদেশের পুনর্গঠন, আর্থিক ও মৌলিক সংস্কার আর পাচার হওয়া অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে কথা হয়েছে। পান্তুর রহমান জানাচ্ছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমলের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের এই দলটি সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আলোচনায় বসেন অর্থ উপদেষ্টার সঙ্গে। দুপুরে তাদের সম্মানে পররাষ্ট্র সচিবের মধ্যাহ্নভোজের আয়োজন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ভোজ শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেউ কথা না বললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র সচিব। অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। প্রশ্নের উত্তরে সচিব জানান, নতুন সরকারের প্রেক্ষাপট, সংস্কার আর সহযোগিতা নিয়ে আলোচনা হলেও নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং USAID এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটিও আজকে স্বাক্ষরিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ চলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও ভোজ সভায় তাদের দেখা হওয়ার সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র সচিব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রয়োজনীয় সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির মহাপরিচালক তাকেও কনিশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলে এডিবি মহাপরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানের গ্রাউন্ড জিরো অবস্থা থেকে যত দ্রুত সম্ভব সবকিছু করা দরকার। বৈঠকে আর্থিক খাতের সংস্কার, জ্বালানি, বেসরকারি খাত এবং বিনিয়োগ সহ অর্থনৈতিক ইস্যুতে আলোচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তাকে স্বাগত জানান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা সে সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে এ সময় অবহিত করা হয়। মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানদের কতজনের চাকরি হয়েছে তার তালিকা হচ্ছে।
পুরো তালিকা যাচাই বাছাই করে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন রফিকুল বাশা। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার তালিকা হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা। এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে কিংবা অবহেলা দিয়ে তো এটাকে আমরা নষ্ট করতে পারি না। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক ৩,০০০-এর বেশি মামলা রয়েছে। অনেকে রিট করে মুক্তিযোদ্ধা বিষয়ে সুযোগ সুবিধা নিচ্ছেন। রিট করা আছে, এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। মুক্তিযোদ্ধা হওয়ার প্রক্রিয়ার মধ্যে এটা প্রাতিষ্ঠানিক বিষয় ছিল, যেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামে এটা গঠন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই মুক্তিযোদ্ধা কারা হবেন না হবেন সেটা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু ওই তাদের নির্ধারিত হওয়া বিষয়টি এক্সিকিউশনে যেত, কাজ করত। এই বিষয়টা আছে, এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখানে আগে এইগুলি সম্পন্ন হওয়ার পরে আপনারা যেটা বলছেন, বহু জায়গা থেকেও এরকম অভিযোগ আসছে যে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। সচিবালয়ে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সাথে। এই সময় বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ভূমিকা ছোট করে দেখার সুযোগ নেই। গুলশানের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহযোগিতা করতে হবে। বলেছেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। রাহুল রায় জানাচ্ছেন। গণতন্ত্র দিবস, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার রাজধানীতে সমাবেশ করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই সমাবেশ দুদিন পর মঙ্গলবার করবে বিএনপি। তবে দিনটিতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে দলটি। দলের মহাসচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের অবদান অনেক। জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে। উত্তাল রাজপথে এ সময়টা সময় গুম, খুন, হামলা, মামলা, দমন, দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সংস্কার কাজে নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। সংস্কার কমিটি তো করা হয়েছে, বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। মির্জা ফখরুল বলেছেন, ষড়যন্ত্র এখনো চলছে আর তার রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধতায় ডুবে আছে কয়েকটি উপজেলার প্রায় অর্ধশত গ্রাম। 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় 6 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের নদী বন্দরের জন্য 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার থেকে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি কমে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে সররাজ মানিক এবং বরিশাল থেকে সাইদ পান্থর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারে টানা ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। রবিবার সকাল থেকে বৃষ্টি কমে আসায় কক্সবাজারে পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও সাগর উত্তাল থাকায় পানি দ্রুত নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে গত কদিনে ট্রলার ডুবির ঘটনায় রবিবার সকালে আরও একটি মরদেহ পাওয়া গেছে। এই নিয়ে ট্রলার ডুবিতে 6 জেলের মৃতদেহ উদ্ধার হলো। গতকালকেও যে মরদেহ ভেসে আসছিল, আজকেও সেম একটি মরদেহ ভেসে আসছে। সে খবরটি আমরা নিশ্চিত হয়েছে আমাদের একজন লাইফগার্ড সদস্যের মাধ্যমে। আবহাওয়া অফিস বলছে শনিবার সকাল থেকে 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালের পটুয়াখালীতে 223 মিলিমিটার। টানা বর্ষণে হাঁটু পানিতে ডুবে যায় বরিশাল নগরী। মানুষের দুর্বিষহ খুবই চলাফেরা খুব অসুবিধা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন অলিত দলিত প্রায় তলিয়ে যাচ্ছে এবং মানুষের হাঁটা চলা ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে গত বুধবার সৃষ্ট নিম্নচাপটি 13 সেপ্টেম্বর মধ্যরাতে উপকূলে উঠে স্থল নিম্নচাপে পরিণত হয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেই চেতনার ধারক হিসেবে এখন নতুন রাজনৈতিক দলের অপরিহার্যতা রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। নতুন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সুফল পেতে ইতিবাচক সহযোগিতার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়করা। রোকসানা আহমেদ জানাচ্ছেন। নতুন বাংলাদেশ গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 2024 উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিআইবির আলোচনা। বেশিরভাগ মানুষ স্পেশালি ছেলেমেয়েরা রাজনীতির মাঠের সংস্কারে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন দলের সূচনা হবে কিনা এ নিয়ে চলছে গুঞ্জন। আলোচনায় এ নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন টিআইবি প্রধান। যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। যদি এই চেতনার বৈষম্য বিরোধী চেতনা রিপিট করছি এবং নতুন বাংলাদেশের যে অভিষ্ট সেটির ধারক হিসাবে যদি নতুন রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি বিকশিত হওয়া অপরিহার্য বলে আমি মনে করছি। বাংলাদেশের এই স্বপ্নটাকে যদি টেকসই করতে হয়, এই স্বপ্নকে যদি সাফল্যের দিকে নিতে হয়, তৃণমূলের সাধারণ মানুষকে সাথে নিয়ে পরিবর্তন করতে হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমি মনে করি যারা মত প্রকাশ করতে চায় তাদের থেকে তাদের সেফটি আরো বেশি নিশ্চিত করা উচিত যারা দ্বিমত প্রকাশ করতে চায়। যে কোনো মূল্যে আমাদেরকে দ্বিমত প্রকাশ অব্যাহত রাখতে হবে। আমরা আন্দোলনে যেভাবে ভাষাগত রূপান্তর করছি ঠিক এভাবে রাজনীতির ভাষাগত রূপান্তর আমরা করি। এটা আপনারা চান কিনা এই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমাদের অ্যাম্বিশন কি? আমাদের অ্যাম্বিশন একদম পিওরলি যেটা বলতে গেলে সেটা হচ্ছে এখন থেকে 200-300 বছর পরেও যদি ইতিহাসের বই লেখা হয় বাংলাদেশে, সেখানে পজিটিভলি আমাদের নাম লেখা থাকবে। এখন কোশ্চেন হচ্ছে আমরা কি আরেকটা ছাত্রলীগ হলে 300 বছর পর মানুষ আমাদের নাম বলবে? বা আমরা যদি এখন চাঁদাবাজি করে বেড়াই, ক্ষমতা খাটায় বেড়াই, তাহলে 300 বছর পর মানুষ আমাদের নাম বলবে? 20 বছর পরেই বলবে না। সরকারে ছাত্ররা আছেন কিন্তু সরকারে ওই পুরনো আমলাতন্ত্র এবং ঔপনিবেশিক শক্তিও আছে। আমরা চাচ্ছি যে এই সমাজের প্রত্যেক গ্রামে যারা মুরব্বী এদেরকে ইনঅ্যাক্ট করতে, সে আবার সোশ্যাল লিডার হয়ে উঠুক। ওখানে সে বিএনপি করে দেখে সে হচ্ছে ওই গ্রামের মুরব্বী থাকবে, কিংবা সে জামাত ইসলাম করে দেখে মুরব্বী থাকবে, কিংবা সে সমন্বয়ক দেখে সমন্বয়কের বাবা মুরব্বী হবে, বিষয়টা ওরকম না। তবে রাজনৈতিক দলবাজ, দখলবাজ ও চাঁদাবাজরা তাদের কার্যকলাপ বন্ধ না করলে স্বৈরাচার সরকারের মতো একইভাবে তাদের পতন হবে, সেটি মনে রাখতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
7.62 রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে মারাত্মক আহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল। তারা বলেছেন এজন্য পুলিশ বা অন্য কোনো বাহিনী দায়ী হলে বিচার হবে ট্রাইব্যুনালে। তবে অভিযোগ আসা ব্যক্তিদের বিরুদ্ধে আদেশ পেতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনের দাবি জানান চিফ প্রসিকিউটর। মাজহুল হক মান্না জানাচ্ছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযোগ দাখিলের পর থেকে বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এরই ধারাবাহিকতায় এবার তারা গিয়েছিলেন কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল সিএমএইচে। ছাত্র জনতার আন্দোলনে আহত 1000-এরও বেশি মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন। এখানে বেশ কিছু আলামত পেয়েছে তদন্ত সংস্থা। মারণঘাতী যে অস্ত্র, এই যে বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, যার প্রমাণ আমরা আহতদের দেহে, তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণাদি আছে, আহতের ধরন, তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে, সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া গেছে। সাধারণ অভিযুক্ত ছাড়াও বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার ও ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। দাবি জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে, কারণ ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। যত বাহিনী আছে তারা তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে। মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানিয়েছে প্রসিকিউশন। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঘুরে দাঁড়ানোর সংগ্রামের পাশাপাশি নানান রোগের সঙ্গে যুদ্ধ করছেন দুর্গতরা। এমন অবস্থায় লক্ষ্মীপুরে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বানভাসী মানুষ। প্রান্তিক জীবন জীবিকা উন্নয়নে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সাবিনা হাসান। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উজানের ঢল ও অতিবৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে দেশ। দেশের সকল নদীর পানি এখন বিপদসীমার নিচে থাকলেও এখনো বন্যাজনিত দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার অধিবাসীদের। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাপকভাবে ছড়িয়েছে পানিবাহিত ও চর্মরোগের প্রাদুর্ভাব। এমন বাস্তবতায় দুর্গতদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও প্রকৃতি ও জীবন ক্লাব। লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ও জীবন জীবিকা বাঁচানোর লড়াই করতে থাকা দুর্গতরা ঘরের পাশে স্বাস্থ্যসেবা পেয়ে স্বস্তি জানিয়েছেন। জ্বর কাশ এলু 30 টাকা আর মুখে গা আইছে, এর জ্বর। বন্যার পানির কারণে অ্যালার্জির সমস্যাটা বেশি। বন্যার পানিতে আমার পুরো গায়ে অ্যালার্জি, সবগুলো দাগ হয়ে গেছে। বন্যার পানির কারণে আমার এই সমস্যাটা হয়েছে। আমি আসার কারণে এই যে ওষুধটা আমি পাইলাম। অ্যালার্জি চুলকা গোটা গোটা পানি বার আরে পেয়েছেন বিনামূল্যে ওষুধ সামগ্রী। বন্যার পানিতে বাচ্চার চুলকানি আপনারা ওষুধ দেন বিনামূল্যেতে, আমাদের খুব উপকার হয়েছে। পেটে চিকিৎসা পেলাম, ওষুধ পেলাম, মানে বাচ্চা যদি এবার সুস্থ হয় আল্লাহর দরবারে। অ্যালার্জি আছে, দাঁতে ব্যথা করে, কিছু সাবাইতে মারি না, বিনামূল্যে ওষুধও পাইলাম, চিকিৎসা হইল। চুলকানিটা বাড়ে গেছে, তখন ওষুধও পাইছি বিনি পয়সা, ডাক্তার দেখাইছি। বন্যা দুর্গতদের মাঝে আমাদের এই সেবা অবিরাম চলছে, চলমান আছে। মানুষের যতটুকু সেবার প্রয়োজন, আমাদের একার পক্ষে এই সেবা দিয়ে এই মানুষকে এই পানিবাহিত রোগ থেকে উত্তরণ করা সম্ভব নয়। যদি আমাদের পাশাপাশি আরও এনজিও, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানরা এগিয়ে আসে, তাহলে এই সেবা দিয়ে মানুষের এই দুর্যোগ থেকে কাটিয়ে ওঠা সম্ভব। দেশের পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্তমানবতার সেবায় যুগের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। সাবিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে হিজরি বছরের রবিউল আওয়াল মাসের 12 তারিখ, অর্থাৎ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী।
আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। 570 খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ থেকে 15 দিনের অনুষ্ঠানমালা শুরু করেছে। বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসচিব মোহাম্মদ আব্দুল হামিদ জামাত্তার। অনুষ্ঠানে বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যা থেকে হাইকোর্ট মাজার শরীফ প্রাঙ্গণ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সাজানো হয় আলোকসজ্জায়। এবারে আই স্পোর্টস। দুই টেস্ট এবং 3টি টি-20 সিরিজ খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাই। 2টি টেস্টের পর 3টি টি-20 সিরিজে মাঠে নামবে দুই দল। 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20, 9 অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচ। বাংলাদেশ ও ভারতের মধ্যে টেস্ট সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। এর আগে রোববার সকালে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত বলেছেন, রোহিত কোহলিদের বিপক্ষে টিম হয়ে পারফর্ম করতে পারলে পাকিস্তানের পর ভারতের সঙ্গেও টেস্ট জয় সম্ভব। দলের সঙ্গে গিয়েছেন হেড কোচ চন্দিকা হাতুরা সিংহেও। আদিল আহমেদ শান জানাচ্ছেন, পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে ঢাকা ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। তবে 2 ম্যাচের এই কঠিন সিরিজের জন্য টিম হয়েই পারফর্ম করতে হবে টাইগারদের, সেটাও জানালেন বাংলাদেশ অধিনায়ক। আমরা জেতার জন্য খেলবো এবং এটা একটা অপরচুনিটি যে সুযোগ থাকবে জেতার। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি, আমরা 2টা ম্যাচে জেতার জন্য খেলব। ভারতের উইকেটে স্বাগতিকদের পেস ইউনিট খুবই শক্তিশালী। আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য 5 দিনের প্রতিটা সেশনে ব্যাটিং বোলিং সহ সব ডিপার্টমেন্টে ধারাবাহিকতা ধরে রাখা। র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে। যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। ঢাকার অনুশীলনে হাতুরু সিংহে না থাকলেও শেষ সময় দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগারদের লঙ্কান হেড কোচ। ইংলিশ কাউন্টির ম্যাচ শেষ হওয়ায় লন্ডন থেকে সরাসরি ভারতে টাইগারদের টিম হোটেলে উঠছেন সাকিব আল হাসান। প্রিপারেশনটা ওনার ভালোই হয়েছে। বোলিংটা যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন। 19 সেপ্টেম্বর ভারতের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হবে 27 তারিখ কানপুরে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। বাফুফের আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার একদিন পরই নির্বাচনে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিলেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। জেলা, বিভাগ এবং ক্লাবগুলোর সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে এই ক্রীড়া সংগঠককে বাফুফের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তরফদার রুহুল আমিন বলেন, তিনি সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলের রূপরেখা পরিবর্তন করবেন। যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করবো এবং ফুটবলকে আমরা সুতরাং নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাজ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। এই ছিল আজকের আই স্পোর্টসে। চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম। রোববার বাউবির গাজীপুর ক্যাম্পাসে যোগদান করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপন জারি করে তাঁকে নিয়োগ দেয়। শিক্ষা, গবেষণা, রাজনীতি ও বিজ্ঞান বিষয়ে ডক্টর ওবায়দুলের রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি 1999 সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশ বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় জাতিকে একটা দিক নির্দেশনা দিবে, যাতে করে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ভয়াবহ বন্যায় মিয়ানমারে কমপক্ষে 19 জনের মৃত্যু, 30টি এলাকা থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে 3,500-এরও বেশি মানুষ। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, বন্যায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ, সেতু এবং কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। সেগুলো সংস্কারে বেশি জোর দেওয়া হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজিইডি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। রাস্তাঘাট যেগুলো বেশি নষ্ট হয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভবপর, তখন গ্রামীণ পর্যায় থেকে একেবারে শহর পর্যায় পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গ্রামের একটা ডিম বা একটা মুরগি বা একটা সবজি শহরে তখনই আসবে যদি রাস্তাঘাট ভালো থাকে। সেই জন্য আমরা রাস্তাঘাট রিপেয়ারের উপরে বেশি জোর দিয়েছি, গ্রামের উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। আর দীর্ঘমেয়াদীগুলো সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের নাম ভাঙিয়ে কিছু মানুষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অর্থ বাণিজ্য করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী সমন্বয়ক সার্জিস আলম। রোববার দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, আমাদের যে ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের নাম যেন কেউ অপব্যবহার করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নির্দোষ মানুষকে ঢুকাচ্ছেন এবং তাদেরকে হয়রানি করছেন। কেউ কেউ এই মামলায় নাম দেয়া, নাম কাটা নিয়ে এক প্রকার টাকার ব্যবসা করছেন। আপনারা শুধু এইটুকু খেয়াল রাখবেন, আমাদের যে ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে তাদের নামকে যেন কেউ এভাবে অপব্যবহার না করতে পারে। কিন্তু আপনারা যদি নিজেদের জায়গা থেকে এটা করতে চান, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। অ্যাসোসিয়েশনের সভাপতি আবুজার গিফারি জুয়েল ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নাসিরুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের সংস্কার ও নির্বাচন সহ 4 দফা দাবি দেয় বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। দুদেশের অর্থনীতি ও বাণিজ্যের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে মুক্ত বাণিজ্যের কাজ শুরু করা যেতে পারে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম রিয়াজ হামিদুল্লাহ। বাংলাদেশ মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নিয়ে রাজধানীর মিন্টো রোডে বিআইআইএসএস অডিটোরিয়ামে সেমিনারে এসব কথা বলেন তারা। আলোচকরা বলেন, দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শ্রম, অভিবাসন, প্রযুক্তি, শিক্ষা সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। সেমিনারে বাংলাদেশের জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে হাই কমিশনার জানান, আগামীতেও দুদেশের মধ্যে সহযোগিতা ও সংস্কৃতি বিনিময় অব্যাহত থাকবে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ বন্যায় মিয়ানমারে কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। মিয়ানমারের রাজধানী নেপিদো, মন্দালায়, বাগো, মন, কারেন ও শান রাজ্যের অন্তত 10টি শহর বন্যা কবলিত।
মিয়ানমারের দমকল বাহিনী জানিয়েছে উদ্ধারকারীরা বন্যা দুর্গত 30টি এলাকা থেকে 3,500-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, অনেকে বাড়ির ছাদে আটকা পড়ে আছেন। মিয়ানমারের 5.5 কোটি জনসংখ্যার 1/3-এরও মানবিক সহায়তা দরকার। রেড ক্রস সহ বহু দাতব্য সংস্থা দেশটির অনেক এলাকায় বিধিনিষেধ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ভিয়েতনামে আঘাত হানা টাইফুন ইয়াগের প্রভাবে গত সপ্তাহের মাঝামাঝি থেকেই মিয়ানমারে ভারী বৃষ্টি ও বন্যা শুরু হয়। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার টরন্টোতে কবিতা উৎসব হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষাভাষী কবি ও আবৃত্তিকাররা উৎসবে কবিতা আবৃত্তি করেন। টেইলর ক্রিক পার্কে আবৃত্তি উপভোগ করেন দর্শক শ্রোতারা। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। আবৃত্তি দল অন্য স্বর এবং বাচনিকের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন। ইংরেজি ভাষায় কবিতা পড়েন কানাডার পোয়েট লরেট কবি জর্জ এলিয়ট ক্লার্ক, কবি রখো ডি গ্যাকমো, কবি রিচার্ড গ্রিন এবং কবি জিওভান্না রিকো। বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করেন বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি সুলতানা শিরিন সাজি, কবি আতোয়ার রহমান, রাশেদ শাওন এবং অন্যরা। আলোচকদের মধ্যে ছিলেন সাংবাদিক ও লেখক সুমন রায়হান ও লেখক সুব্রত কুমার দাস। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন রূপতনু শর্মা। টরন্টো কবিতা উৎসব প্রতি বছর হবে বলে জানিয়েছেন অন্যতম আয়োজক কবি কাজী হেলাল। এবারে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার করলার ভালো ফলন হয়েছে। প্রথম দিকে বাজার দর কম থাকলেও বর্তমান বাজারের দরে সন্তুষ্ট চাষি। বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকার করলা বিক্রির আশা করছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা জানাচ্ছেন। মেহেরপুরে অর্থকরী সবজি হিসেবে করলা অন্যতম। ফলনের পাশাপাশি বাজার দাম ও চাহিদা ভালো থাকায় প্রতি বছরই করলা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। ফলনও মোটামুটি ভালো এসছে, আর করলার আপনার রেটও এবার ভালো। তো আশা করা যায় যদি এইভাবে রেটটা থাকে আর ফলন যদি এমনভাবেই হয় তাহলে করলা মানে হয়তো লাভ হবে। 1 বিঘিতে 20,000 টাকা খরচ হবে, আর লাভ বাজারের দাম ভালো হয় আমাদের 80,000 টাকা তো হবে। গতবারের তুলনায় এবার করলার ভালো ফলন হয়েছে। জমি থেকেই পাইকাররা 25 থেকে 30 টাকা কেজি দরে করলা কিনে নিয়ে যাচ্ছে। গতবার গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, মানে ওইটাই নষ্ট, আর এবার তারা 1 টাকার কোনো নষ্ট হয়নি। বছরের জন্য আবহাওয়া খুবই সুন্দর, করলা সব জায়গাতে ভালো হয়েছে। 25 টাকা 30 টাকা পর্যন্ত বিক্রি করা যায়, তাহলে আমাদের 40-45 হাজার বিঘা প্রতি হবে। করলা যাতে রোগমুক্ত থাকে এর জন্য মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উৎপাদনের দিক থেকে এবার গত বছর বা অন্যান্য বছরের থেকে অনেক ভালো। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছি যে তারা কিভাবে ইন্টারকালচার করবে সে সম্পর্কে জানাচ্ছি। এবার তারা ভালো ফলন পাবে। আমরা আশা করছি যে সবজি দিয়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পরিপূর্ণ করতে পারব। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নিজের পরিবেশ পরিচ্ছন্ন রাখি, প্রকৃতি বান্ধব দেশ গড়ি প্রতিপাদ্যে কাজ করছে শরীয়তপুর সদর উপজেলার এক ঝাঁক তরুণ ও যুবক। নিজেদের বাড়ির আশপাশ ও সড়কের পাশের অস্বাস্থ্যকর ময়লা আবর্জনা পরিষ্কারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে সুন্দরের সাথে থাকুন, দেশকে সুন্দর রাখুন স্লোগানে উপজেলার শান্তিনগর এলাকায় পরিচ্ছন্নতার অভিযান শুরু করে তরুণরা। পরিবেশ পরিচ্ছন্ন কাজে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে করে দেশ ও সমাজ একটি সুন্দর পরিবেশ পায়। আসুন আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, পরিবেশকে সুন্দর করি। এই পরিবেশটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছি, কারণ ফিউচারে যাতে আমরা একটা ভালো পরিবেশ পাই। উদ্যোক্তারা বলছেন পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে সকলের অংশগ্রহণ জরুরি। প্রত্যেকটা এলাকাতে যদি এরকম সবাই মিলে করে তাহলে যে মশা মাছি যে এগুলি থাকে এগুলি থেকে রক্ষা পাওয়া যায়, পরিবেশ রক্ষা করা যায়। সম্মিলিত উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। স্থানীয় যুব সমাজ ও তরুণদের উদ্যোগে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান হয়েছে,
এটা খুবই আশাব্যঞ্জক। তরুণ ও যুব সমাজের মাধ্যমে আগামীর দেশ গড়ার আহ্বান নদী পরিব্রাজক দলের। যুব তরুণ সমাজ যাতে সুন্দরের সাথে থাকতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান। এমনিভাবে যদি আমরা সকল কাজে তরুণদেরকে সম্পৃক্ত করে সুন্দরের দিকে আগাইতে পারি, দেশটা নিশ্চিত একটা সুন্দর সম্ভাবনাময়ের দিকে সামনে এগিয়ে যাবে। এমন উদ্যোগে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি গতিশীলতা আসবে জীবন জীবিকায়। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আবারও অবনতিতে পানিবন্দী 12.5 লাখ মানুষ, নিখোঁজ 27 জেলে। নোয়াখালীতে টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেগমগঞ্জ সদর, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার পাশাপাশি নতুন করে প্লাবিত হয়েছে সুবর্ণচর ও হাতিয়া উপজেলার নতুন নতুন এলাকা। জেলায় পানিবন্দী মানুষ 1 লাখ বেড়ে দাঁড়িয়েছে 12,65,000। 3 দিন ধরে গ্রামীণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, নিখোঁজ আছে 27 জেলে। ধর্ম উপদেষ্টা আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেনের কাছে 10 দফা দাবি জানিয়েছে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি। খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি সিলেটের নেতারা ঢাকার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মুসলিম পারিবারিক আইন সংশোধন, ইসলামিক ফাউন্ডেশন সংস্কার, তালাক ও বাল্যবিবাহ সংক্রান্ত বিষয়, কওমি মাদ্রাসা সনদের কার্যকর, ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করা সহ 10 দফা দাবি জানান। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রাকিবুল্লাহ। বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ই-পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের ধারণা দেন দূতাবাসের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন। তিনি বলেন, আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা যাবে। পরে কারিগরি দল ই-পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। ই-পাসপোর্টের পাশাপাশি ইমার্জেন্সি ইলেকট্রনিক ট্রাভেল পাস সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। টাঙ্গাইলের সাগরদিঘি সখীপুর ঢাকা সড়কের গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। জেলার সবচেয়ে ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন পাহাড়িয়া এলাকার কৃষিপণ্য বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। টাঙ্গাইল থেকে আরো জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের কৃষিপণ্যের রাজধানী হিসেবে পরিচিত মধুপুর, ধনবাড়ি, ঘাটাল ও সখীপুরের পাহাড়ি এলাকা থেকে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী ট্রাক ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। বিশেষ করে এই এলাকার আনারস, কলা, পেঁপে সারা দেশে ব্যাপক জনপ্রিয়। এছাড়া বেশ কিছু উৎপাদনমুখী কারখানা গড়ে উঠেছে এই এলাকায়। পণ্য আনা নেওয়ার সময় প্রতিদিন বিড়ম্বনায় পড়তে হয় যানবাহন চালকদের। অনেক খারাপ, অনেক কাদা, গাড়ি ঘোড়া আইনো বৃষ্টি বসলে যাতায়াত করতে পারে না, ক্যাপসি দিয়ে পড়ে যায়। এই জন্য ধাক্কি ওঠে নাকি, এই খাল মাল থাকলে, পানি থাকলে নিজের ধাক্কি আমাকে কাঁচার যে ধাক্কে ওঠাই। আমাদের রাস্তাগুলো যদি ঠিক হয় তাহলে আমরা মানে ব্যবসা করে অনেক ভালো লাভবান হতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের অনেক সমস্যা হচ্ছে। রাস্তা ভেঙে যাওয়ার কারণে পণ্যের দামে পড়েছে প্রভাব। সকল দিক দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য এবং কৃষি সকল কাজে আমাদের সমস্যা হচ্ছে। বৃষ্টি নামলে এখানে পানি বাজে, পানি পার হওয়ার কোনো জায়গা নাই, পানি বাড়িতে পারে না, এই জায়গায় গাড়ি ঘোড়া খুব সমস্যা। এই সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে প্রায় 20 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজটি শতভাগ যানবাহন চলাচল উপযোগী করা হবে। জেলার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে শুধু পণ্য পরিবহনই নয়, টাঙ্গাইলের 5টি ও ময়মনসিংহের 3টি উপজেলার মানুষ যাতায়াত করে। রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।
কানাডার টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার রিজওয়ান রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডার স্থানীয় সময় শনিবার দুপুর 2:30টায় টরন্টোর প্রিন্সেস মার্গারেট ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল 45 বছর। আইন পেশায় নিয়োজিত ব্যারিস্টার রিজওয়ান কানাডার রাজনৈতিক দল এনডিপির স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তাঁর অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশি কমিউনিটি এবং নতুন অভিবাসীদের সহায়তায় তাঁর নেতৃত্বে বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। তিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগমের স্বামী। স্থানীয় সময় রোববার বাদ জোহর টরন্টোর ডেন্টোনিয়া পার্কে তাঁর জানাজার নামাজ হবে।